সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তান রাষ্ট্র উচ্ছেদ হলেও পাকিস্তানি শাসন ব্যবস্থা রয়ে গেল শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় ক্ষমতা বাসনার কারণে। স্বাধীনতা প্রাপ্তির শুরুতেই কাঙ্ক্ষিত রাষ্ট্রের স্বপ্নভঙ্গের নির্মম বাস্তবতার দায় নিয়ে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নবরাষ্ট্রের সর্বনাশের সূচনা করে। সামাজিক সুবিচার এই ত্রয়ী আদর্শকে নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন ঘটে ঘোষণাপত্রে, যা জাতিরাষ্ট্র অভ্যুতের আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিয়েছে। হাজার বছরের পথ পরিক্রমায় এতদ অঞ্চলের নানা উত্থান পতন এবং দীর্ঘদিনের সীমাহীন বঞ্চনার অবসানে ঘোষণাপত্রটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় চূড়ান্ত রাজনৈতিক দলিল এবং আমাদের শ্রেষ্ঠতম অর্জন ও গৌরবময় অধ্যায়। 10 এপ্রিল জারিগত ঘোষণাপত্র জাতির ঐতিহাসিক এবং অতুলনীয় কীর্তি। বিশ্বের বহু মুক্তিগামী দেশে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিবসটিকে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস কিংবা জাতীয় দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। যথাযথ মর্যাদা সহকারে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হয়। মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত রাষ্ট্রসমূহের মাঝে দুর্ভাগ্যজনক দেশ হচ্ছে বাংলাদেশ। আজও অপরাজয় গৌরবের অপরিসীম কৃতিত্বের 10 এপ্রিলকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হয়নি বা জাতীয় কোনো দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, এমনকি দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। এ দিবসটির তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা, অম্লান স্মৃতির মাহাত্ম হিসাবে ইতিহাসে বা পাঠ্যপুস্তকেও বিশদভাবে লিপিবদ্ধ করা হয়নি। গত 54 বছরে এই দিবসটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয়নি, সরকারি ছুটিতে দূরের কথা। স্বাধীনতার ঘোষণাপত্র ছিল অন্তর্বর্তীকালীন সংবিধান, কিন্তু স্বাধীনতার পর 72 সালে সংবিধান প্রণয়নের সময় ঘোষণাপত্রের ভিত্তিতে সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা করার দর্শনকে উপেক্ষা করা হয়। ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের অভিপ্রায় এবং আদর্শ থেকে রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়ে। সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তান রাষ্ট্র উচ্ছেদ হলেও পাকিস্তানি শাসন ব্যবস্থা রয়ে গেল শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় ক্ষমতা বাসনার কারণে। স্বাধীনতা প্রাপ্তির শুরুতেই কাঙ্ক্ষিত রাষ্ট্রের স্বপ্নভঙ্গের নির্মম বাস্তবতার দায় নিয়ে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নবরাষ্ট্রের সর্বনাশের সূচনা করে। মুক্তি সংগ্রামের মৌলিক সত্য ছিল উপনিবেশের রাষ্ট্র কাঠামো ভেঙে এক নতুন রাষ্ট্র গড়ে তোলা। শাসন, শোষণ এবং নিপীড়নের পুরনো রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থার অপসারণের জন্যই প্রজাতন্ত্রকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ত্রয়ী আদর্শ দ্বারা সুরক্ষিত করতে স্বাধীনতার ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয়। এটাই ছিল রাষ্ট্রের মূল মন্ত্র। এই ত্রয়ী দর্শন থেকে রাষ্ট্রকে আলাদা করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না, কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধকে জনগণ স্বপ্রণোদিত হয়ে মুক্তি সংগ্রামে রূপান্তর করেছিল, যা কেবল স্বাধীনতা সীমাবদ্ধ নয়, পরিপূর্ণ মুক্তির জন্য মুক্তিযুদ্ধ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্ব কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রক্তের মাধ্যমে উত্থিত রাষ্ট্রে উল্লেখিত ত্রয়ী আদর্শের আলোকে মানবিক চেতনাকে বিস্ময়কর উত্থানে বা মানুষকে আলোকিত করার জ্ঞান বা জ্ঞান বিভাসিত দর্শনের ভিত্তিতে সামাজিক, রাজনৈতিক রূপান্তর করার প্রচেষ্টা অনুপস্থিত হয়ে পড়ায় রাষ্ট্র জনগণের হাতছাড়া হয়ে যায়। মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র আলাদা হয়ে পড়ে। 72 সালের সংবিধানের সীমাবদ্ধতা এবং ঐতিহাসিক ভুলের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং রাষ্ট্র আবারও প্রায় উপনিবেশিক হয়ে পড়ে। গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে ফেলে এবং রাষ্ট্র দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে। এই ফ্যাসিবাদকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিনের সংগ্রাম, লড়াই পরিণতি লাভ করে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। 24শে জুলাই, আগস্টে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের সংগ্রামী ছাত্র জনতা। সমগ্র দুনিয়ার সামনে প্রজন্মের বীরেরা অসম সাহসিকতার সাথে মৃত্যুকে সংগঠিত করার দৃঢ় সাহস দেখিয়েছে। 71-এর 24-এর মেলবন্ধন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বলি দেওয়া হয় দলীয় ক্ষমতা যুপকাস্তে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শক্তির সমন্বয়ে 72 সালে জাতীয় সরকার গঠনের দাবি উত্থাপিত হলেও তা অগ্রাহ্য করা হয়, ফলে বিপ্লব ব্যাহত হয়ে যায়। গত 54 বছরে দলীয় সরকার, সামরিক সরকার, একদলীয় শাসন কেউ স্বাধীনতার সেই ত্রয়ী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র বিনির্মাণ করে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করেনি, বরং ক্রমান্বয়ে ফ্যাসিবাদী হয়ে ওঠে। মুক্তিগামী জনগণের সেই অসমাপ্ত সংগ্রাম, পুঞ্জীবিত ক্ষোভ 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিস্ফোরণ ঘটায়। ইতিহাসের এই পুনরাবৃত্তিতে রাষ্ট্র বিনির্মাণের সেই মাহেন্দ্রক্ষণে জাতি পুনরায় উপস্থিত। রাষ্ট্রকে দার্শনিক ভিত্তিতে রূপান্তরের বৃহত্তর সামাজিক দাবি 71 এবং 24 একীভূত হয়ে পড়েছে। উভয়ের অভিপ্রায়, লক্ষ্য, উদ্দেশ্য দর্শনগতভাবে এক ও অভিন্ন।
71-এর লক্ষ্য যেমন ছিল উপনিবেশিক ব্যবস্থার উচ্ছেদ এবং জনগণের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা, তেমনি 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অভিপ্রায় এবং মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও বৈষম্যহীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ করা। যার পর নাই পরিতাপের বিষয়, 71-এর বিজয়কে দলীয় ক্ষমতা ছিনতাই করেছে, 24-এর বিজয়কে নস্যাদের চক্রান্ত চলছে। রাষ্ট্র বিনির্মাণের সুযোগকে বারবার হাতছাড়া করতে দেওয়া যায় না। 24-এর বিজয়কে সুরক্ষিত করতেই হবে। 1971 সালে সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে যে প্রজাতন্ত্র নির্মাণ অপরিহার্য হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তা অনিবার্য হয়ে পড়েছে। তুলনাবিহীন গর্ব শাসন ব্যবস্থা উচ্ছেদ দে জনগণকে অভূতপূর্ব যন্ত্রণা, অপূর্ব বীরত্ব আর যে অবিশ্বাস্য উদ্যম নিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণের অভিপ্রায় প্রকাশ করেছে, তা বাস্তবায়নের জন্য রাষ্ট্র ও রাষ্ট্র ক্ষমতা কাঠামোর ব্যাপক সংস্কার প্রয়োজন। ফেসিবাদী এবং উপনিবেশবাদী শাসন ব্যবস্থার জোয়াল থেকে জনগণকে মুক্ত করার মধ্যেই প্রকৃত স্বাধীনতার মর্মবস্তু নিহত। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা ও কর্তৃত্ব গুটি কয় মানুষের হাত থেকে ব্যাপক জনগোষ্ঠীর হাতে বিন্যাসের জন্য অংশীদারিত্বের গণতন্ত্রের পর্যায়ে উন্নীত করতে হবে, যা দলকন্ডিক সীমিত এবং সংকীর্ণ গণতন্ত্র দিয়ে সম্ভব নয়। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতিগত উপাদান এবং সমাজজীবী, কর্মজীবী ও পেশাজীবী স্তরভেদে গভীরভাবে অনুসন্ধান করে রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খান অংশীদারিত্বের গণতন্ত্রের নতুন রাজনৈতিক তত্ত্ব হাজির করেছেন। অন্য কোনো দেশের মডেল অনুকরণ করে বাংলাদেশের আর্থসামাজিক রূপান্তর সম্ভব নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা স্বাধীনতার পরেই স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শের গভীরতম অঙ্গীকারকে পরিত্যাগ করেছি। টেকসই ও মানসম্মত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সেই ত্রয়ী আদর্শের দার্শনিক ভিত্তিতে পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণ করতে হবে। সাম্যের মৌলিক 3টি দিক। আইনগত সাম্য, অর্থাৎ সকল মানুষ একই আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। রাজনৈতিক সাম্য, অর্থাৎ আইন প্রণয়ন, নেতৃত্ব নির্বাচনে সকল মানুষের সমান অধিকার থাকবে। সামাজিক সাম্য, অর্থাৎ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা বন্টনের ক্ষেত্রে ন্যায্যতা সুরক্ষিত করা হবে। 2. মানবিক মর্যাদা। মানবিক মর্যাদা হচ্ছে পরম, যা প্রকৃতিগত ও জন্মগত। এটা অবিচ্ছেদ্য। সরকারের জরুরি অবস্থা জারি করে প্রতিবয় মৌলিক অধিকার স্থগিত করতে পারে, কিন্তু রাষ্ট্র মানবিক মর্যাদা বিপন্ন করতে পারে না, কারণ মানবিক মর্যাদা বিপন্ন করা রাষ্ট্রের কর্তৃত্ব বহির্ভূত। মানবিক মর্যাদা অলঙ্ঘনীয়, একে রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। 3. সামাজিক সুবিচার। প্রতিটি নাগরিকের আত্মবিকাশের উপযোগিতা এবং সমাজ থেকে প্রাপ্যতা নিশ্চিত করা। মানবিক এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অত্যাবশ্যকীয় ভিত্তি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। দার্শনিক ভিত্তি ছাড়া একটা রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা যায় না, দিক নির্দেশনা প্রদান করা যায় না। দার্শনিক ভিত্তির অভাবে আমাদের মূল্যবোধ ধ্বংসপ্রাপ্ত, শাসন ব্যবস্থা লণ্ডভণ্ড, মানুষ বিভক্ত ও নৈতিকভাবে বিপর্যস্ত। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনার নির্যাস হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, আর এই ত্রয়ী আদর্শ হচ্ছে আমাদের আলোকবর্তিকা, যা 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের মর্মবস্তু। এই দর্শনের আলোকে আলোকিত হবে বাংলাদেশের নামক রাষ্ট্র বা ভূখণ্ড। কিন্তু প্রজ্ঞার অভাব, অগভীর মনস্তত্ত্ব, উপর্যুপরি ভুল রাজনীতির ধারাবাহিকতা মুক্তিযুদ্ধের প্রদীপকে দূরবর্তী করে দিচ্ছে, আড়াল করে দিচ্ছে। ফলে বারবার অগণিত মানুষের ব্যাপক আত্মদানের পরেও আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ করা যাচ্ছে না। স্বৈরাচার এবং ফেসিবাদ কেন্দ্রিক শাসন ব্যবস্থার আমূল সংস্কার করে প্রজাতন্ত্রের সংবিধানকে যদি ত্রয়ী আদর্শের ভিত্তিতে প্রণয়ন করা যেত, তাহলে তা হতো মিরর অফ সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল অ্যাসপিরেশনের স্বরূপ। রাষ্ট্রের জনগণ এই আকাঙ্ক্ষা ও দর্শন দ্বারা প্রভাবিত, নিয়ন্ত্রিত এবং বিকশিত হবে। বিদ্যমান রাজনীতিতে মতবিরোধের মৌলিক দিকগুলো চিহ্নিত করে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। 72-এর ভুলের পুনরাবৃত্তি 24-এ যেন না হয়, তার জন্য আমাদের ইতিহাস, মনন, ভূ রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক দ্বন্দ্ব, সমাজসমাবেশ, আন্তঃসম্পর্ক, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিবেচনা রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থানের আলোয় রাষ্ট্রকে বিনির্মাণে আমাদের করণীয়: 1. স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি ঘোষণা করা। 2. ত্রয়ী দর্শনের ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা রূপান্তরের লক্ষ্যে বিকাশমান সমাজ শক্তিকে নীতি নির্ধারণ, বাস্তবায়নে রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করতে হবে। 3. রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক তথা ফেসিবাদী ক্ষমতা কাঠামোর পরিবর্তন সহ সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ একটিমাত্র জাতীয় নির্বাচনে সম্পন্ন করা। 4. ঘোষণাপত্র জারি দিবসটিকে ঐতিহাসিক বিবেচনায় ভীষণ তাৎপর্যপূর্ণ, সুতরাং 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে ঘোষণা করা, যা প্রজাতন্ত্রের স্মারক হিসাবে মুক্তিকামী মানুষকে যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে। 5. ফেসিবাদ
উৎখাতে ইতিহাসের নির্মম গণহত্যার বিপরীতে গণমানুষের সংগ্রামী চরিত্রকে চিরঞ্জীব ও চিরজাগ্রত রাখার লক্ষ্যে 5ই আগস্টকে ফেসিবাদ পতন বা গণ অভ্যুত্থান দিবস বা অ্যান্টি ফেসিস ডে ঘোষণা করা। 6, গণতন্ত্রের লক্ষ্য ছাত্র জনতার আত্মদান এবং অসম সাহসিকতাকে অবিস্মরণীয় করে রাখতে ঢাকার শরীয়ত উদ্যান বা শেরে বাংলা নগরে গণতন্ত্র চত্বর বা লিবার্টি স্কোয়ার প্রতিষ্ঠা করা। জুলাই 7, জুলাই গণ অভ্যুত্থানে বীরত্বপূর্ণ ভূমিকা বিস্ময়কর সাহসিকতায় যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা। 8, জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে মিউজিয়াম বা সংগ্রহশালা স্থাপন করা। এসব সৌধ, খেয়াল করেন, এসব সৌধ কাঠামো শুধু ইতিহাসের অমর স্মৃতির আশ্রয়স্থল হিসাবে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে মানবতার প্রতি গভীর সহানুভূতি, অঙ্গীকার ও ন্যায় বিচারে বার্তা প্রদান করবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।